তানিয়া বলল, আমি তোমাকে রিমির ফোনে তার বিএফের সাথে দেখেছিলাম, তখন দেখে তোমার উপর ফিদা হয়ে গিয়েছি, কিন্তু তোমাকে কখনো সামনে দেখিনি আর লজ্জায় রিমিকে কিছু বলিনি। আর তুমি হয়তো ভুলে গিয়েছো, তুমি একদিন তোমার আব্বুর সাথে আমাদের বাসায় গিয়েছিলে। আমি বললাম, আমি একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম, তাই কলেজে ভর্তি হতে পারিনি। আর যেহেতু আব্বু আর তোমার আব্বু বন্ধু, সেহেতু আব্বুকে নিয়ে আমি তোমাদের বাসায় যাই। কিন্তু এইসব কেন বলছো? তানিয়া বলল, সেই দিন তোমার যাওয়ার পরে আমি খুশি হয়ে আব্বুকে জিজ্ঞেস করতে আব্বু বলে উঠল, আমার বন্ধু ও তার ছেলে, আর আমি ছিলাম আমার আব্বুর একমাত্র মেয়ে, আর আমি যা চাই সেটাই আব্বু এনে দেয়। আমি তোমাকে নিয়ে ভাবতে ভাবতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আব্বুকে তখন তোমার কথা বলে দিই। তখন আব্বু আমার কথা ভেবে তোমার আব্বুর সাথে কথা বলে। আমি সামনে ছিলাম, কিন্তু তোমার আব্বু বলে আগে বড় ছেলের বিয়ে দিবে তারপর। আমি বলে দিলাম, আঙ্কেল তাহলে আবিরকে কিছু জানানোর দরকার নেই। তারপর এরপরে তোমাকে কলেজে দেখে অনেক খুশি হয়েছিলাম, ভাবছিলাম তোমার সাথে বন্ধুত্ব করে আগলে রাখবো, কিন্তু মারপিট করাতে একটু রেগে গিয়ে তাই তোমাকে মারছিলাম। তারপর থেকে তুমি আমার পেছনে পড়ছিলে, তাই একটু পরীক্ষা করছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। এটার জন্য তোমাকে অপমান করছি, এটার জন্য সরি বাবু। আর সাথে তোমাকে অচেনা নাম্বার থেকে আমি কল দিতাম, আমি চেয়েছিলাম কাছ থেকে আগলে রাখতে আর দূর থেকেও। এটা বলে তানিয়া আমাকে জড়িয়ে ধরলো, আর আমি তানিয়াকে জড়িয়ে ধরে বললাম, বাবারে কি গভীর ভালোবাসা, এটা তো আমাকেও ফেল করাবে। আচ্ছা এটা না হয় মানলাম, কিন্তু বিয়েটা কিভাবে? তানিয়া বলল, তোমার ইগনোরের অভিনয় দেখে নিজের রাগ সামলাতে পারিনি, তাই আঙ্কেল ও আব্বুকে বলে তোমাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম, সাথে মজাও নিতেছিলাম, বাট এমন একটা পরিস্থিতি হবে জানতাম না। আমি বললাম, আরে যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, আফসোস করে কি লাভ? আফসোস না করে তার জন্য দোয়া করা ভালো। আচ্ছা রেডি হয়ে আসো, আমি নিচে আসি। এটা বলে নিচে চলে গেলাম, আর ভাবতে লাগলাম শালার এত বড় একটা গেম আমার সাথে করলো, আর আমি হালা বুঝতেই পারিনি। এইদিকে নিচে আসতেই দেখি আম্মু টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। আমি বললাম, আম্মু কি হয়েছে, সবাই কোথায়? ভাবি আন্টিকে দেখছি না যে, তারা কি খাবার খাবে না? আম্মু বলল, তোর আন্টি ও তোর ভাবিকে অনেক বলেছি, কিন্তু কিছুই খাচ্ছে না, কাল থেকে তারা কিছু খায়নি। আমি বললাম, আচ্ছা তুমি বসো, আমি দেখে আসি। এটা বলে আমি ভাবির রুমের দিকে যেতে লাগলাম। এইদিকে আমি যে ফোন বিছানায় রেখে চলে এসেছি সেটা আমি ভুলে গিয়েছি, তাছাড়া আমার রুমে যে একা না সেটাও ভুলে গিয়েছি। এইদিকে তানিয়া রেডি হয়ে যেই না রুম থেকে বের হতে যাবে, তখন বিছানায় থাকা ফোনটা বেজে উঠলো। সে বিছানায় তাকিয়ে দেখে আমার ফোনটা বাজতেছে, তাই তানিয়া ফোনটা হাতে নিয়ে প্রথমে ভাবে যাই আমি ফোনটা আবিরকে দিয়ে আসি, আবার পরে ভাবে আমি তো তারই বউ। এটা বলে ফোনটা রিসিভ করে কানে নিয়ে হ্যালো বলতেই যাবে, তার আগেই উপাস থেকে বলে উঠলো, বস আপনার কথা মতো দুইটার মেরে লাশ ফেলে দিয়ে আসছি, এখন শুধু আরেকটা বাকি, তাকে আপনার জন্য রেখে দিলাম। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। বাকিটা আপনি কি করবেন ভালো জানেন। এটা বলে ফোনটা কেটে গেল, আর এইদিকে কথাগুলো শুনে তানিয়ার মাথা ঘুরতে লাগলো। তানিয়া ধপাস করে নিচে পড়ে গেল, আর নিজেই বলতে লাগলো, আমি কি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিলাম? তাহলে কি আমি একজন খুনিকে বিয়ে করলাম? আমার বিশ্বাস হচ্ছে না, একটা মানুষ এত খারাপ হয়ে এত নর্মাল ভাবে থাকে কেমনে? দেখে বোঝা যায় না সে একটা খুনি। তাহলে কি আঙ্কেলের খুনের পিছনে আবিরের হাত আছে? আমার এখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ছি, আমার ভাবতে কেমন জানি করছে। আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে কিনা একটা খুনি, যে কিনা মানুষ খুন করতে 1 মিনিট ভাবে না। এটা বলে তানিয়া নিজের চোখের পানি মুছে নিচে চলে গেল। তানিয়া বলল, আম্মু আবির কোথায়, দেখছি না যে? আম্মু বলল, আবির তো বড় বউয়ের রুমে গিয়েছে, বৌমা খাবে না বলছে, তাই তাকে খাওয়ার জন্য রাজি করাতে গিয়েছে। এই কথা শুনে তানিয়া মনে মনে ভাবছে, শালা কত বড় অভিনয় করছে, তার অভিনয়ের জন্য তাকে নোবেল দেওয়া যাবে। নিজে সবকিছু করে আবার নিজে ভালো সাজতেছে, দাঁড়া আমি তোর ব্যবস্থা করছি। এইদিকে আমি ভাবির রুমে গিয়ে ভাবিকে বললাম, ভাবি চলো খাবার খাবে। ভাবি বলল, না আমি খাবো না, আমার ক্ষুধা নেই, তোমরা গিয়ে খেয়ে নাও। আমি বললাম, ভাবি তুমি যথেষ্ট বড় হয়েছো, একটু বোঝার চেষ্টা করো,
তুমি যদি এমন করো তাহলে আন্টির কি হবে? একবার আন্টির দিকে তাকিয়ে দেখো তিনি কেমন করে ভেঙে গিয়েছে। ভাবি আমার কথা শুনে তার মায়ের দিকে তাকিয়ে দেখে আন্টি কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে, মুখে কোনো কথা বলছে না। এটা দেখে ভাবি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি বললাম, দেখো ভাবি, পৃথিবীতে একবার যখন এসেছি আবার চলে যেতে হবে। কেউ বা আগে কেউ বা পরে, কিন্তু যেতে হবে এটা নিশ্চিত। আঙ্কেলের মৃত্যু অপ্রত্যাশিত হলেও এটা সত্যি, তিনি আর আমাদের মাঝে নেই। এখন ওনার জন্য কান্না করা স্বাভাবিক, তবে এইভাবে নিজের ক্ষতি করা নয়। আর ওনার জন্য এইভাবে কান্না করলে কোনো লাভ হবে না। ওনার জন্য কান্না করতে হবে জায়নামাজে বসে 2 হাত তুলে আল্লাহর কাছে ওনার মাগফিরাত কামনা করতে হবে। তাছাড়া এই কান্না, এই চোখের পানি, এই না খেয়ে থাকা কিছুই কাজে আসবে না। চলো ভাবি, খেতে চলো। আর আন্টি আপনিও আসেন। এইদিকে তানিয়া অনেকক্ষণ হলো দরজার পাশে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে আর বলছে, বাহ বাহ, কত নিখুঁত অভিনয়, বোঝা যাচ্ছে না যে তুমি একটা অমানুষ। এইদিকে আমি পিছনে কারো উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকিয়ে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। তাই তানিয়াকে বললাম, তানিয়া ভাবিকে আর আন্টিকে নিয়ে আসো। এটা বলে আমি চলে আসলাম খাবার টেবিলে। আর একটু পরে দেখি তানিয়া ভাবি ও আন্টিকে নিয়ে আসতেছে। তারপর সবাই টেবিলে বসতেই আম্মু খাবার বেড়ে দিল। আর আমি খাবার খাচ্ছিলাম। একটু পরে সামনে তাকিয়ে দেখি ভাবি ও আন্টি খাবার খাচ্ছে, চোখ দিয়ে পানি ফেলতেছে। মনে হয় তাদের গলা দিয়ে খাবার নামছে না, তারা অনেক কষ্টে খাচ্ছে। তা দেখে আমি কিছু বললাম না। এইদিকে তানিয়ার দিকে চোখ পড়তেই দেখি তানিয়া খাবারগুলো নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছে, বাট খাবার খাচ্ছে না। এটা দেখে আমি তানিয়াকে বললাম, তানিয়া কি হলো, খাবার খাচ্ছ না যে? আমার কথা শুনে তানিয়া আমতা করে বলতে লাগলো, কই খাবার খাচ্ছি তো। এটা বলে খাবার মুখে দিতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, তোর না খাবার আমার গলা দিয়ে নামছে না, আমি কিভাবে খাবো? তোর খাবার আমার গলা দিয়ে নামছে না যে। এইদিকে আমি খাবার শেষ করে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে। এটা বলে বাসার বাইরে চলে আসলাম। বাসার বাইরে এসে পকেটে ফোন খুঁজতে লাগলাম, কিন্তু ফোন পেলাম না। তখনই মনে হলো ফোন তো সেই কখন বিছানায় রেখে চলে আসলাম। তারপর আর দেরি না করে বাসায় ঢুকতেই আম্মু বলে উঠলো, কিরে আবার ফিরে আসলি যে, তোর না কোথাও যাওয়ার কথা ছিল? আমি বললাম, ফোনটা রুমে আছে, নিতে আসছি। এটা বলে ফোন নেওয়ার জন্য রুমে চলে গেলাম। রুমে এসে ফোন খুঁজতে লাগলাম, কিন্তু ফোন পাচ্ছি না। ফোনটা আবার কোথায় গেল? এটা বলে আবারও ভালো করে খুঁজতে লাগলাম। তখনই আমার সামনে তানিয়া ফোন নিয়ে হাজির হয়ে বলল, এই যে আপনার অতি মূল্যবান ফোন। আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে তানিয়াকে ধন্যবাদ দিয়ে যেই না রুম থেকে বের হতে যাব, তখনই তানিয়া বলে উঠল, তা খুনটা করে কোথায় ফেলে দিয়ে আসবেন? তানিয়ার হঠাৎ এমন কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে তানিয়ার দিকে তাকিয়ে বললাম, মানে? তানিয়া বলল, মানেটা খুব সোজা, 2 জনকে আপনার চেলা মেরে ফেলেছে আর আপনি আরেকজনকে মারতে যাচ্ছেন, তা কোথায় রেখে আসবেন শুনি? তানিয়ার এমন কথা শুনে আমার একটু চিন্তা হতে লাগলো, তানিয়া কি আমার সাথে ফাজলামো করছে নাকি সে কিছুটা জেনে গিয়েছে? তা না হলে এটা কেমনে জানলো? তানিয়া বলল, কি হলো, কি ভাবছেন, ধরা পড়ে গিয়েছেন, তাই এখন আমাকে মেরে ফেলবেন তাই তো? আমি এই কথা শুনে তানিয়ার কাছে গিয়ে তানিয়ার গালে হাত দেওয়ার সময় বলতে লাগলাম, তানিয়া তুমি ওইসব কি বলছো আবোল তাবোল? আমি কেন তোমাকে মারবো, আর খুন বা করলাম কখন? তানিয়া আমার হাত এক ঝাটকায় ছড়িয়ে দিয়ে বলতে লাগলো, তোর মতো খুনি আমাকে ধরবি না, আমার লজ্জা করছে যে আমি একজন খুনির বউ। আর অভিনয়টা খুব ভালো করতে পারিস, কখনো ভাবতে পারিনি তুই এত বড় খারাপ একটা মানুষ। আমি বললাম, তানিয়া এইবার কিন্তু বেশি করে ফেলছো, ফাজলামোর একটা লিমিট আছে। তানিয়া বলল, কিসের ফাজলামো, আমি যা বলছি সত্যি, এখন আর লুকিয়ে কোনো লাভ নেই, আমি সব জানি তুই একটা খুনি। আমি বুঝতে পারছি আঙ্কেল তোর খারাপ কাজগুলো জানতে পেরে গিয়েছে, তাই তুই আঙ্কেলকে মেরে ফেলেছিস, তুই একটা খুনি। এখন আমি বুঝতে পারছি কেউ মনে হয় কল করেছে, আর তানিয়া সব না হলে কিছুটা জানতে পেরে গিয়েছে, এটার জন্য এমন করছে। আমি বললাম, দেখো তানিয়া, তুমি যেমনটা ভাবতেছো তেমনটা না, আমি আঙ্কেলকে মারিনি আর আমি খুনিও না। তানিয়া বলল, তোর মিথ্যা অনেক শুনেছি, আর শুনবো না। তোর ভালো মানুষের চেহারার পিছনে লুকিয়ে থাকা খারাপ মানুষটাকে আমি চিনে ফেলেছি। আমি বললাম, দেখো তানিয়া, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বিশ্বাস করো আমি খারাপ কিছু করিনি। তানিয়া বলল, বিশ্বাস আর তোকে? আমি তোকে ভালো আগে বাসতাম, এখন না, এখন শুধু ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। আমি তানিয়ার এমন কথা শুনে হালকা কষ্ট পেলাম এবং বুকের উপর পাথর রেখে বললাম, তানিয়া তুমি আমার কথাটা একবার শোনো। তানিয়া বলল, তোর কথা তো দূরে থাক, আমি তোর চেহারাটাও দেখতে চাই না, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি বললাম, প্লিজ একটিবার কথাটা শোনো, তাহলে তোমার সব ভুল ভেঙে যাবে। তানিয়া বলল, যা জানার আমি জেনে গিয়েছি, তোর মিথ্যা বানোয়াট কথা আর শুনতে চাই না, দূর হয়ে যা।
তানিয়া আগে অনেক অপমান করেছে, তখনও কষ্ট পেয়েছি এটা ভেবে যে সে আমাকে একদিন ভালোবাসবে। সে আমাকে ভালোবেসেছে, বাট বিশ্বাস করতে পারিনি। সে যদি আমাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতো বা আমার কথা শুনতে চাইতো তাহলে আমি বুঝিয়ে বলতাম, কিন্তু সে আমাকে অবিশ্বাস করছে। তানিয়ার আজকের কথার চেয়ে আমার উপর তারও আর বিশ্বাস নেই, এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে তানিয়া, আমি তোমার সাথে আর কথা বলবো না, কিন্তু আমার একটা আফসোস থেকে গেল। তুমি আমাকে ভালোবাসলে বাট বিশ্বাস করতে পারলে না। তুমি আমাকে ভালোবাসলে বাট আমার কথাগুলো শুনতে চাইলে না। আমি তোমাকে আর শোনাবো না। তুমি তোমার মতো থেকো আর আমি আমার মতো থাকবো। আর হ্যাঁ, যদি আমার থেকে মুক্তিও চাও তাহলেও দিব, কারণ তুমি তো আর খুনির বউ হিসাবে থাকতে চাও না। ভাই ভালো থেকো। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। এইদিকে আমার যাওয়ার দিকে তাকিয়ে তানিয়া বলতে লাগলো, এমন ভাবে বলছে যেন সে কিছুই করেনি। তোমার তুলসী পাতা মনে হয়। যা যা, তোর বউ হিসাবে আমিও থাকতে চাই না। আম্মুর রুমে গেলাম। আম্মু বলল, কি রে বাবা, কোথাও যাচ্ছিস নাকি? আমি বললাম, আম্মু আমার যেতে হবে, বাসার সবার